ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ডেলি ব্লগ। আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব একটা বেশি ভালো নেই, মোটামুটি ভালো আছি। তো আমার সকালের ফার্স্ট কাজ হচ্ছে আমার বরকে ঘুম থেকে ডেকে তোলা। এরই মধ্যে আবার কারেন্টও চলে গেল। তারপরে এই যে জানলা ফানলা খুলে দিলাম, দিয়ে আমার বরকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম, দিয়ে উঠলো। উঠে তারপরে আজ কিন্তু ক্যামেরা অন করেছি, মানে এটা তুলে রাখার জন্যে যে মানে আমার বরকে কতক্ষণ ধরে আমি ঘুম থেকে ডেকে তুলি। তবে আজকে ক্যামেরা রেখে দিয়েছি বলে আজই আমার বর তাড়াতাড়ি উঠে গেল। তো ঘুম থেকে তুলে দেওয়ার পর ফ্রেশ হয়ে স্নান ধান করে খাওয়া দাওয়া করে চলে আসলাম সকাল 11টার দিকে মনোরমাতে। বাবুর ফিজিওথেরাপি থাকে, তো ওখানেই আসলাম। তো এই যে বসে ওখানে আমি বসে থাকি আর বাবু ওখানে ব্যায়াম করানো হয়। বাবু বাদেও আরও 2-3 জনা ছিল, সবাই মিলে মানে সবাইকেই করাচ্ছিল এখানে। এই যে স্যার এখনও হাঁটতেই পাচ্ছেন না, জানি না কবে হাঁটা শিখবে, আর আমার এইভাবে দৌড়ঝাঁপ লাফ শেষ হবে। রোজ সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে মনোরমা মানে আসা এক চারটেখানি ব্যাপার নয়, আমার খুবই কষ্ট হয়। তো তারপরেও যেতে হয় বাবুর জন্য, কিছু করার নেই। দেখি ভগবান কবে মুখ তুলে চান। তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার ছেলেটা খুব তাড়াতাড়ি সুস্থ সবল হয়ে উঠতে পারে, হাঁটা খেলা এগুলো যেন খুব তাড়াতাড়ি করতে পারে। ও হেঁটে হেঁটে কবে যে খেলে বেড়াবে, আমার মনটা সেদিন শান্তি হবে। জানি না কি পাপ করেছি, তবে জানি ভগবান একদিন ঠিক মুখ তুলে যাবেন আর বাবু সুস্থও হয়ে যাবে। চলো দেখা যাক ছেলে এখন কি করছে। তারপরে এখানে বেশ খানিকক্ষণ বসে থাকতে হয় আমাদের, প্রায় 1 ঘন্টা মতো। তারপরে বেরিয়ে পড়লাম। এই যে বাড়ি ফিরছি, আকাশে কিন্তু খুব মেঘ জমেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে। তো বৃষ্টি আগের দিনও সেম এরকমই মেঘলা মেঘলা ছিল, তবে বৃষ্টি হয়নি, জানি না আজ কি হবে। আর রানাঘাটের রাস্তা এত সুন্দর হয়ে গেছে, মানে আমাদের 34 নম্বর জাতীয় সড়ক এতটা সুন্দর হয়ে গেছে ভাববার বিষয় নয়। মানে এই গত 2-3 মাস আগেও কিন্তু এত বিচ্ছিরি ছিল, সামান্য বাড়ি থেকে রানাঘাট পর্যন্ত যেতেই মানে 15-20 মিনিটের রাস্তা, সেখানে 1-2 ঘন্টা লেগে যেত, এত জ্যাম থাকতো। তো এখন রাস্তাটা হওয়াতে সবারই সুবিধা হয়েছে। আর আমার তো গাড়িতে উঠলেই বমির প্রবলেম হয়, গা গোলায়। তো আমারও খুব সুবিধা হয়েছে, গাড়িতে উঠলেই মানে খুব তাড়াতাড়ি দ্রুত পৌঁছে যেতে পারি, মানে এখন আর কষ্ট হয় না সেরকমভাবে। তো এই যে বাবু গাড়িতে উঠে দুষ্টুমি করছিল, আগে ওর ঠাম্মি আসতো আমাদের সঙ্গে, তো ওর ঠাম্মির শরীরটা খুব একটা ভালো নেই, তো ওই জন্য বাড়িতেই আছে মামুনি। আর আমি আর বাবু এসেছি এখানে। মানে বাবুর ব্যায়ামটা না বন্ধ দেওয়া যাবে না, তাও মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, ফিজিওথেরাপি করানোটা বাবুর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ওই জন্য আমাকে কষ্ট করে হলেও আসতে হয়। বাবু এই যে এখন তাই 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 করছে, মানে ওর সঙ্গে না কথা বলে থাকতে হবে, তাহলে ও খুব একটা বিরক্ত বোধ করে না। যদি আমি ওর সঙ্গে কথা না বলে ফোন ঘাঁটতে থাকি বা অন্যদিকে আমি মনোযোগ দিই, তাহলে না ও খুব রেগে যায়। তো ওখান থেকে আসার পর বাবুকে স্নান ধান করানোর পর খাওয়ানোর পর রান্নাবান্না করে নিয়েছি, দিয়ে এখন বাবুকে খাওয়াতে বসেছি। আমার ছেলে আবার এখানে এখন খাচ্ছে হচ্ছে শিঙি মাছ। ও আমার ছেলের ফেভারিট মাছ কিন্তু শিঙি মাছ, ও এতটাই প্রিয়, মানে ও শিঙি মাছ যেদিন হবে সেদিন ওর খাওয়ার থেকে অরুচি হবে না। একটু কি শিঙি মাছ খাবে? কে খাবে শিঙি মাছটা? এই তো চলো হয়ে রয়েছে, কিন্তু একটু পরে রেডি হব, যাব একটা বিয়ে বাড়িতে। তো আমি কিভাবে রেডি হই পুরোটা হয়তো শেয়ার করতে পারবো না, কিন্তু একটু একটু শেয়ার করবো। আমি হালকা, মানে খুব গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, আমি হালকা মানে কোনো রকম শাড়িটা পরবো, হালকা মেকআপ করবো, ব্যাস চলে যাব। বাবু ওইদিকে ঘুমোচ্ছে আর আমার বরের দিকে যে ফোন ঘাটছে। আমি একটু গেছিলাম আমাদের ওই বাড়িতে, মানে আমাদের ওখানে কীর্তন হচ্ছিল, নাম সংকীর্তন, তো ওখানে আজ ভোগ হলো, ভোগ আরতি হলো, তো ওখানে গেছিলাম একটু প্রসাদ আনার জন্যে। তো নিয়ে চলে এসেছি, আর এখন বাজে 7টা 26। আমি 8:30টার মধ্যে রেডি হয়ে নেব, ওখানে বেরিয়ে যাবো। কাছে কাছে একটা বিয়েবাড়ি নেমন্তন্ন আছে আমার এক দাদু বাড়িতে, তো ওখানে যাব নেমন্তন্ন। আর ঘরটা একদম অগোছালো হয়ে রয়েছে, যেহেতু বিকালবেলায় ওই বাড়িতে গেছি, একদম গোছাতে পারিনি। আর ছেলে ঘুমোচ্ছিল, ওই জন্যে ওই পাশে লাইটটা অফ করে রেখেছিলাম, শুধু এই লাইটটাকে জ্বালাই, তাহলে ওর চোখে আলো কম পড়ে, ওই জন্যে। আর এই দেখো এই সাইডে জামা কাপড় ছাদ থেকে তুলে নিয়ে এসেছি, ভাঁজ করতে পারিনি এখনও, বিয়ে বাড়ি থেকে আসবো একবারে সব গোছাবো। এই যে, আর এখানে একটা সাইকেল ছিল বাবুর, সাইকেলটাকে ফোল্ড করে ওই কোণার মধ্যে একটা ব্যাগের মধ্যে ভরে রেখে দিয়েছি। না হলে কি হয়, ঘরটা আমার একদমই ছোট, এখানে একটা স্পেস হালকা তাও হয়েছে, মানে কোনো রকম দাঁড়ানো যাবে। তো চলো এখন রেডি হওয়া যাক, একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম,
আর সেরকম চোখে মুখে জল দেবো না, এমনি জাস্ট এমনি টিস্যু দিয়ে মুছে এখন থেকে রেডি হওয়া চালু করি। নাই বাবা এসে আবার বকাঝকা করবে, বলবে এখনও রেডি হওনি। আর আমি সবসময় লেট করি, তোমরা তো জানোই, ভিডিও আপলোড থেকে A to Z সব কিছুতে লেট আমার। তো এখন আস্তে আস্তে আমি রেডি হতে থাকি। সেই শেষকালে বকা আমি খাবো আমি জানি, কিন্তু তাও আস্তে আস্তে রেডি হতে থাকি। লাইটটা অফ করে দিই। উফ বাবা, চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটু পরে। দেখি আমি কেমন সাজগোজগুলো করি, তারপরে আবার সেজে গুজে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলো করবো, এবার তুমি একটু ডিসাইড করবে। ক্যামেরার ওপাশে হচ্ছে আমার বর, এবার ও ডিসাইড করে দেবে আমি কোন শাড়িটা করবো, ঠিক আছে? কারণ আমি যে এবারে যে শাড়িটা করবো ওর পছন্দ। আমার আলমারিটা একটু অগুছালো, কেউ কিছু মনে করবে রেড কালার একটা করবো না পিঙ্ক কালারটা? হ্যাঁ ওইটা করো। না না শাড়ি পছন্দ করার পরে এবার আমি চলে আসলাম রেডি হতে, মানে মেকআপ করতে। আমি এই গরমে, প্রচুর গরম পড়েছে, এই গরমে খুব একটা বেশি মেকআপ করব না। আর আমি ন্যাচারালি যেরকম সব জায়গাতেই প্রায় আমি একই ধরনের মেকআপ করি, কারণ মেকআপ করতে জানি না ধরতে গেলে। তো যেটুকু আর কি শেখা, মানে আমার ননদ কিন্তু মেকআপ আর্টিস্ট, ওর কাছ থেকে আমি প্রায় অনেক কিছুই শিখে নিয়েছি, মানে যতটুকু আর কি দরকার আমার। তো এখানে আমি টিস্যু দিয়ে মুখটা মুছে নেবার পরে এবার একটু রোজ টোনার দিয়ে দিলাম, তারপরে একটু ভিটামিন সি সিরাম দেব, কারণ আমার মুখে না প্রচুর দাগ হয়েছে। আমার ছেলে এগুলো সব বানিয়েছে আমার মুখের দাগগুলো, এত খামচি দেয় না, মানে ও জানি না কেন ওদের বাচ্চাগুলোর সব বাচ্চাগুলোরই হাতের নখ এত তুখর হয়, দাঁত হাতের নখ এগুলো। তো ও আমার ছেলে একটু বেশি অন্যান্য বাচ্চাদের তুলনায়, তো ও আমাকে এই যে মেরে মেরে, শুধু আমাকে নয় প্রত্যেকটা লোক যারাই কোলে নেবে তাদের একটা না একটা চিহ্ন করে দেবেই। তারপরে এই যে বাবুর ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিলাম। তো এরকম স্টেপ বাই স্টেপ আমি হালকা যেরকম ন্যাচারালি মেকআপ করি তোমাদের সঙ্গে ভাবলাম যে আজ একটু শেয়ার করি। তো দেখো আমি কি করছি। এই ব্লু হেভেনের প্রাইমার, এটা দিয়ে প্রাইমারটা দিয়ে নেব, তারপর স্টেপ বাই স্টেপ মেকআপগুলো করতে থাকবো। মানে আমি না আগে এরকম মেকআপের কিছুই বুঝতে পারতাম না, যে কোনটার উপর কোনটা লাগাতে হবে, কি অ্যাপ্লাই করতে হবে, আমি কিছুই জানতাম না। তারপর যখন এই বাড়িতে আসলাম, তারপরে দেখলাম যে আমার ননদ খুব সাজুনি, মানে ও খুব সাজতে ভালোবাসে। তারপর আমি যখন কোথাও বেরোতাম বা এ বাড়ি এসে যখন আমি মাঝে মাঝে ঘুরতে আসতাম বা কোনো অনুষ্ঠানে আসতাম, তখন হচ্ছে বিয়ের আগে আর কি, বিয়ের আগের কথা বলছি, তখন আর কি আমার ননদই সাজিয়ে দিত আমাকে সুন্দর করে। তারপর সবসময় তো মানে ওর উপর ভরসা করে থাকলে চলবে না, যেহেতু ওরও মানে কাজ আছে, ওরও নিজের গোছানো আছে, সাজগোজ আছে, বা কোনো সময় আমি একা কোথাও বেরোলাম তখন তো আমাকে নিজেকেই করতে হবে না। তো ওর থেকেই দেখে শেখা আর কি। ও আমাকে কিন্তু হাতে ধরে শেখায়নি, আমি দেখে দেখেই ওর থেকে শিখে নিয়েছি। আর ওর থেকে শুনে শুনে মানে কোনটা আমার স্কিনে যাবে সেরকম আর কি কনসিলার, ফাউন্ডেশন, তারপরে আই শ্যাডো প্লেট আর কি, প্যালেটগুলো মানে লিপস্টিকের শেডগুলো সব মানে ওর থেকে শুনে শুনে নেওয়া, যে কোনটা আমার সাথে ম্যাচ করবে আর কি। তারপরে দেখো আমি এখানে আমার মুখে যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে প্রচুর দাগ হয়েছে, তো সেই জন্যে আমি একটুখানি কনসিলারটা দিয়ে মুখে প্রথমে অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে মানে দাগ স্পটগুলো একটু কম বোঝা যায়। তারপরে আমি কিন্তু হালকা একদম ফাউন্ডেশনটা নিয়েছি, কোনোরকম নিয়ে সারা মুখটাতে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমি না যে কোনো জায়গায় কোথাও বেরোলে আমি বরাবরই আগেও এখনও মানে আমার কাজলটা মাস্ট, আমার কাজল পরতে খুব ভালোবাসি আমি। তো কাজলটা হালকা করে পরে নিয়ে তারপরে আমি একটু আইশ্যাডো দিয়ে ব্ল্যাক কালারের শেডটা নিয়ে একটুখানি স্ম্যাচ করে দেবো। তাহলে কি হবে, চোখটা একটু মোটা করে কাজল পরলে আমার চোখটা বেশি সুন্দর লাগে আমার নিজের কাছে। তারপরে এখানে মেবিলিনের একটা মাস্কারা ছিল, তো ওটা নেব। এত ভালো না এই মেবিলিনের মাস্কারাটা, ল্যাশেসগুলো আমার একদমই নেই, তো এটা নিলে না মনে হয় যে ল্যাশ লাগানো, এতটাই ভালো, ল্যাশগুলো সত্যিই খুব দারুণ হয়ে যায়। তো দেখো কাজলটা পুরোপুরি নেওয়ার পরে আমার চোখটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তো মনে হয় যে আমার যে কোনো জায়গায় সাজগোজের মধ্যে মনে হয় কি শুধু কাজল আর লিপস্টিক পরলে ব্যাস, আমার আর কিছু লাগবে না। তো ওটাই সাজি আর কি, আমি ব্লাশ ইউজ করব না, আমার ওটা পছন্দ হয় না। তো আমার গায়ের রঙটা একটু চাপা, তোমরা দেখেই বুঝতে পারো।
তো সেই জন্যে না আমার এগুলো মানে ব্লাশ ফ্লাশ মানে বেশি পছন্দ হয় না। তো আমি এরকম হালকা সাজবো, দিয়ে এবার শাড়িটা পরে নিয়ে চলে যাব। ভেবেছিলাম যে আই মেকআপটা করবোই না, মানে করেই ছিলাম না। তারপরে যাওয়ার পরে মনে হলো যে পুরোপুরি রেডি হওয়ার পরে মনে হলো যে আমার একটু খালি খালি লাগছে কিছু একটা। তো তাই জন্য একটু হালকা করে পিঙ্ক শেড দিয়ে একটুখানি হালকা করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আই মেকআপটা করবোই না ভেবেছিলাম যেহেতু। তো এবার একটু কি করব, সবই যখন হয়ে গেল একটু হাইলাইট তো লাগবেই, না হলে আমার গ্লোয়িং স্কিন, আমার তো এমনি মুখে তো স্কিনে কোনো গ্লো নেই, তো ভাবলাম যে চলো একটু গ্লোয়িং করা যায়। তো তাই জন্য একটু হাইলাইট ইউজ করে নিলাম। লাগে না। তো আমি বলেছিলাম তোমাদের আগের থেকে যে মামনি রেডি হয়ে যাবে, বাবা রেডি হয়ে যাবে, আর আমি সবার লাস্টে। তো তাই দেখো এই সে সব বসে আছে কিন্তু আমি এখনো রেডি হতে পারিনি। তো চলো এখন ওই রেডি হই, নাই বকা খাবো এবার সত্যি সত্যি। তো তারপর এদিকে আমি সবার লেট যেহেতু, তো এই জন্য আমাকে সবাই বকাঝকা করছিল। আর সব সময় মানে আমি একা শাড়ি পরতে পারি না, হয়তো মামনি পরিয়ে দেয়, না হলে আমি নিজেই চেষ্টা করি। তো মামনি এখন যেহেতু অসুস্থ, তো ওনার হাঁটুর ব্যথাও আছে, তাই ওঠা বসাটা করতে পারে না, ওই জন্য তোমাদের দাদা ভাই আর কি শাড়িটা ধরে দিচ্ছিল কুচিটা। তো আমার এদিকে শাড়ি পরা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর আমাকে এই শাড়িটাতে কেমন লাগছিলো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। তোমরা তো আমার এরকম মানে অনেকেই দেখো কিন্তু কমেন্টে কিছুই জানাও না যে কেমন লাগছিলো। খুব অল্প সংখ্যক লোক আমাকে জানাও যে কেমন লাগছিলো। তো আমি আশা করবো আমার এই ব্লগে সবাই আর কি জানাও যে আমাকে কেমন লাগছিলো এই শাড়িতে। তো ভেবেছিলাম যে গয়না ফয়না কিছুই পরবো না, তাও এরকম একটা হালকা একটা ছোটোখাটোর মধ্যে একটা চিক পরে নেব। তো পরেও ছিলাম। তো আমি মানে বিয়ে বাড়িটাতে একদমই কাছে, আর যতদূর শুনেছি বিয়ে বাড়িতে খুব একটা বেশি আয়োজনও হয়নি। মানে বিয়ে বাড়িতে নাকি বাংলাদেশের থেকে একটা মেয়েকে নিয়ে এসেছে, মানে আমাদের পরিচিতর মধ্যে। তো ওই মেয়েটাতে মানে মেয়েটাকে এখানে এনে বিয়ে দিচ্ছে, তো একদম ছোটোখাটো করে অল্প লোকের আয়োজন। তো ভেবেছিলাম যে সাজবই না, কিন্তু যেহেতু কেমন হয় বিয়ে বাড়ি বলে কথা, সেই জন্য একটু সাজলাম। আর আমি ভেবেছিলাম কানেরটাও চেঞ্জ করব না, মামনি বলছে না আমি এরকম গেলে লোকজন খুব খারাপ বলবে, সেই জন্য মামনি কানেরটা এনে পরিয়ে দিল আমাকে। আর আমার এই ঝুমকোটা না খুব ফেভারিট, এটা কিন্তু মামনির কানের, মামনি এনে দিয়েছে এটা পরার জন্য। আমি যে কোনো জায়গায় যাওয়ার সময় আমি মামনির গয়নাটাই বেশি পরা হয় আর কি, মামনি এনে দেয় আমাকে যে পরো। তো এই যে পরলাম, আমার এই ঝুমকোটা আমি সবসময় বেশিরভাগ টাইমেই পরি, দুর্গাপুজোতেও পরেছিলাম, এখনও পরছি। আর এই যে আমি গয়না কিছুতেই পরবো না, আমাকে এনে জোর করে পরিয়ে দিচ্ছে যে এটা পরো, খালি গলায় যেতে হবে না। তো আমি বলছি যে খালি গলায় কোথায়, একটা তো পরেছি। তো কিছুতেই শুনলো না, মামনি এনে পুরো জোর করে পরিয়ে দিল। তো কি করবো আর, মামনি যখন আশা করে এনেছে তখন ইচ্ছা হলো যে ঠিক আছে চলো পড়ায় যেতে পারে। তো কেমন লাগছে, আমার কিন্তু এই হারটাও খুব পছন্দের, মানে মামনি কিন্তু গয়নাগুলো খুব পছন্দ করে আর শখ করে বানিয়েছে নিজের। তো মামনির কিন্তু পছন্দ আছে বলতে হবে। আর এই জিনিসগুলো মামনি আমি যখনই কোথাও বেরোই, তো মামনির গলায় যেটা সেটাও আমি আগেও একদিন পরেছি, আগে একদিন না অনেকবার পরেছি। তো আজকে মামনি এটা পরেছে আর ওটা আমাকে দিয়েছে। তো দুজনকে কেমন লাগছিলো শাশুড়ি বৌমা তোমরা অবশ্যই কিন্তু জানাবে। আজকে ব্লগটা কিন্তু খুব স্পেশাল আমার কাছে, তোমাদের কাছে আশা করব তোমাদের কাছেও স্পেশাল হবে। আর কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। তো হাতটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, শুধু শাখা পরা পরেছি, ওই জন্য ভাবলাম একটু চুড়ি পরা যাক। তো আইস ট্রিটা পরছি আর এমনি একটা চুড়িও পরছি। তো তারপরে এদিকে কিন্তু ফুল কমপ্লিট। আর আমার না হেয়ারস্টাইল বলে কিছু নেই, আমি হেয়ারস্টাইল দিতে পছন্দ করি না, চুলটা ছাড়তেই বেশি পছন্দ করি। আর এই দেখো এই মহিলার কাণ্ড দেখো, এবার নিজের হাত থেকেও চুড়িটা খুলে এবার আমাকে দিয়ে দেবে, মানে মনে হচ্ছে ওনার গয়নাটা খুলে সব পুড়িয়ে আমাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে পারলেই বাঁচে। তারপরে এইদিকে তো ওনার বৌমাকে একদম কমপ্লিট করে দিয়ে উনি এবার পুরো দায়িত্বশীল শাশুড়ি আমার। তারপরে উনি এখন চলে গেলেন। এবার আমার আসলেন ননদিনী, দেখতে আসলেন যে বৌদি কেমন সেজেছে। তো এই যে আমার মেকআপ আর্টিস্ট ননদিনীকে কেমন লাগছে তোমরা আমার সাথে সাথে আমার ননদকেও একটু বলে দিও কেমন লাগছে ওকে। তো এদিকে কিন্তু ও পুরোপুরি কমপ্লিট হয়নি, তাও আমাকে দেখতে এসেছে আমি কেমন সেজেছি, কারণ আমি তো মাঝে মাঝে এরকম ভুলভাল সেজে ফেলি, সেজন্য আমাকে একটু দেখতে এসেছিলো যে আমি কেমন সেজেছি। তো বলছে না বৌমনি ঠিকঠাকই আছো তুমি। তা আমি বলছি তোকে কিন্তু খুব সুন্দর লাগছে আজকে, তাই জন্য ওকে সুন্দর বলেছে বলে ও খুব খুশি আজকে। তো সবাই মিলে বিয়েবাড়ি যাচ্ছি, সবাই মিলে কোথাও যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তারপরে ভাবলাম যে চুলের যখন কোনো স্টাইল দেবই না, তারপরে একটু সিরাম লাগিয়ে, হালকা সিরাম লাগিয়ে এবার চুলটা ছেড়ে এবার যাওয়া যাক। কিন্তু আমার মাথায় আসেনি যে বিয়েবাড়িতে খুব গরম হতে পারে বা বাইরেটা খুব গরম,
তো তারপরে চুলটা ছেড়ে যাওয়ার মজা আমি পরে গিয়ে বুঝতে পেরেছি। তো এখন তো সুন্দর করে চুলটা তাই আমি মানে সব সাজিয়ে গুছিয়ে ছেড়ে ছেড়ে যাচ্ছি, যে ঘরের মধ্যে যেহেতু মানে ঠান্ডা ওয়েদার ছিল, ফ্যান ট্যান চলছিল আর কি, তো বুঝতেই পারিনি যে বাইরেটা এত গরম লাগবে। তো চলো যাওয়া যাক এবার। আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে? আমার বর কিন্তু আমাকে বলে দিয়েছে তোমাকে আজকে খুব ভালো লাগছে। প্রথমে আমি ভাবলাম যে এরকমভাবে চুলটা হেয়ারস্টাইল করে যাই, তারপরে আমি আবার চেঞ্জ করে ফেলেছিলাম, যেমন আর কি আমি থাকি। তোমরা আমার রিলসে দেখো, আমাকে ব্লগেও দেখো, আমি চুলটা ছাড়তেই বেশি পছন্দ করি। তো প্রথমে এরকম করেছিলাম, তারপরে মনে হলো না থাক এবার ছেড়েই যাই, তারপর পুরোপুরি ছেড়েই গেছিলাম। আর এই যে আমার এখন পুরো রেডি, আমি সিঁদুর টিঁদুর পরেও নিয়েছি। এবার তোমাদের দাদাভাই রেডি হবে, তার মধ্যে আবার কি করতে হবে, আমার তো একটা বড় কাজ। বাবু ঘুম থেকে উঠে পড়েছে, বাবু যেহেতু ঘুমিয়েছিল সেই ফাঁকে আমি এদিকে রেডি হয়ে নিয়েছি। এবার বাবু উঠেছে, এবার বাবুকে রেডি করব, বাবুকে খাওয়াবো, তারপরে বেরোবো। তো চলো যাওয়া যাক, দেখি এখন কি করি। তো আমি এই যে রেডি হয়ে গেছি, আর এই যে আমার বর রেডি হচ্ছে এখন, আর এই যে বাবু ঠিক আছে। এবার আমি বাবুকে রেডি করে দেবো, একটু খাওয়া ভালো মতো লাগবে। বাবা প্রসাদ, বাবা তাড়াতাড়ি খাও। মা হলে হয়তো এরকমটাই করতে হয়, পুরোপুরি রেডি হয়ে গেছি। এবার মানে রেডি হওয়ার পরেও আমার বাবুকে রেডি করে দিতে হবে, তারপর বাবুকে খাওয়াতে হবে, তারপর বেরোবো। একটা দায়িত্ব বলে একটা কথা আছে না, মা হয়েছে এটুকু কষ্ট তো করতেই হবে, আর এইটুকু স্যাক্রিফাইস না হলে কেমন মা হলাম তাহলে আমি। তো আজকে না গাড়িতে বেরোবো না, আর গাড়িতে যেতে ইচ্ছেও করে না। তো ভেবেছিলাম যে স্কুটি বা বাইক করে যাব, বাবা বললো না থাক আজকে স্কুটি বাইক কোনোটাই বার করতে হবে না, চলো সবাই মিলে টোটো করে যাই। তাই জন্য সবাই মিলে আমরা টোটোতে উঠে পড়লাম, এখন সবাই মিলে যাচ্ছি টোটো করে। তো টোটো একদম বাড়ির সামনেই এসেছিল, আর বিয়েবাড়িটা যেহেতু একদমই বাড়ির কাছে, তো তাই জন্যে টোটো করে যাওয়া হলো। আসার সময় কিন্তু আমরা স্কুটি করে চলে এসেছিলাম, কারণ এতটা গরম ভাবতেই পারিনি। আর এই যে বিয়ের কোণে এখানে বসে বসে আছে, বিয়ের কোণেটারও কিন্তু খুব কষ্ট হচ্ছিল, কারণ প্রচুর গরম পড়েছিল। তারপর বিয়ের কোণের তো নানান রকম সাজগোজ থাকে, লোকজনের ভিড়ে কতক্ষণ বসে থাকতে হবে তার ঠিক নেই। দেখতেই পাচ্ছ সব কিছু আয়োজন কিন্তু ঘরের মধ্যে হয়েছিল। অ্যাকচুয়ালি ওরা নতুন এসেছে, ওরা কিন্তু বাংলাদেশি, আর বাংলাদেশের মেয়েটাকেই এখানে নিয়ে এসে বিয়ে দিয়ে দিচ্ছে। তো সব অল্প কয়েকজনের আয়োজন, সেজন্য বাইরে কোনো প্যান্ডেলের ব্যবস্থা করা হয়নি। তো নতুন ঘর ওপরতলায়, নিচতলায় ওরা থাকে, আর ওপরতলায় পুরো ফাঁকা ছিল, সেই জন্যে ওপরতলাতে সব কিছু আয়োজন করেছিল। আর এখানে খেতেও বসে গেছি। এখানে ছিল কাতলা মাছ, খাসির মাংস, আরও অনেক কিছু ছিল, সব কিছু ক্যাপচার করতে পারিনি গরমের জন্যে। তো শেষ পাতে মিষ্টি খাচ্ছি, দই মিষ্টি খাচ্ছি, সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বিয়েবাড়ি থেকে মাত্র আসলাম, আর বিয়েবাড়ির কথা কিছু বলবো না, চরম গরম, মানে বলে বোঝাতে পারবো না, এত গরম। হাঁপিয়ে গেছি গরমে, না খেতে পেরেছি, না ঘুরতে পেরেছি, না কোথাও বসতে পেরেছি। তারপর ছেলেকে নিয়ে, ছেলেও তো ক্লান্ত হয়ে যাচ্ছিলো গরমে, তো কোনোভাবে কাটিয়ে আসলাম। এখন ফ্রেশ হবো, তারপরে শুয়ে পড়বো, অনেকটা রাতও হয়ে গেছে, 10টা 23 বাজে এখন। তো চলো, ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। বাবাটা কই দেখা, একটু হাই বলে দাও তো, একটু হাই বলে দাও, একটু বউ বলে দাও, বউ আতা গাছে, আতা গাছে বলো, আতা গাছে তোতা পাখিতে, তাই 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 করে দাও, তাই 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 কে দেখাও। তারপরে বর চাই তো আমার বরের মতো, একদম মনের মতো একটা বর পেয়েছি। কি বলো তো, অনেকটাই যত্ন করে, তারপরেও আমি রাগ দেখাই। এদিকে এই বিয়ে বাড়ি থেকে এসে টেসে বিছানা করে দিল, ছেলে জল গরম থেকে শুরু করে বোতল ফোটানো সব কিছু রেডি করে দিল। আর এই যে আমার বাবু এখন কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, ওকে একটু বকা দিয়েছিলাম, ওষুধ খাচ্ছিল না ওই জন্যে। তো ওইখানে কাঁদছে বাবু, আমি তাই জন্য ওকে একটু, সব কান্নাকাটির একটাই ওষুধ, সেটা হচ্ছে আমার ছেলে যে ফোন দেখালেই সব ভুলে যায়। তো ওইদিকে ছেলের বাবাও ফোন ঘাঁটতে আরম্ভ করে দিয়েছে। শোয়ার আগে যে সবাই মিলে একটু ফোনটা দেখবো, মানে এইদিকে ছেলেও দেখবে, ছেলের বাবাও দেখবে, আমিও দেখবো। তো বেশি না 5-6 মিনিট 10 মিনিট থেকে ফোন দেখবো, তারপরে ছেলেকে ঘুম পাড়াবো, তারপরে নিজেরাও ঘুমোবো। তো বদ অভ্যাসটা আমি বানিয়েছি, কবে জানি না চেঞ্জ করতে পারবো। এই খাওয়ানোর সময় ফোনটা মানে না, ফোন না হলে খাবে না, ফোন না হলে ঘুমাবে না। তো এরকম বদ অভ্যাসটা আমিই বানিয়েছি, জানি না কতদিনে চেঞ্জ করতে পারবো। তো যাই হোক,
আশা করি খুব তাড়াতাড়ি পাল্টে ফেলবো, ফোনটা দেখাবোই না, তাহলে ওরই ক্ষতি হবে। তো চলো এখন গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।